যেই রাতে মা মারা গেলেন সেদিনই তার পুরনো তোশকের নিচে লুকানো একটা ব্যাংকের পাসবই খুঁজে পেলাম। সেখানে জমা ছিল 19,80,000 টাকা। অথচ মা বছরের পর বছর শুধু কষ্ট করে চলেছেন। ওষুধ, চাল, গ্যাস সব মিলিয়ে কোনোভাবে সংসার টিকত। পরদিন ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করতেই বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। প্রতি মাসে একটা মাসও বাদ যায়নি। 20,000 টাকা করে পাঠানো হয়েছে টানা 18 বছর। যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন থেকেই। প্রেরকের নাম আরমান কবির। আমি কোনোদিন এই নাম শুনিনি, কিন্তু রাতে বাবা যখন পুরনো একটা ছবি বের করলেন তখন দেখি অন্য একটা পদবীর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে আমার নিজের মুখটাই তাকিয়ে আছে। মা একটা গার্মেন্টসে কাজ করতেন, ঢাকার মিরপুরের পুরনো একটা ফ্যাক্টরি। ছোটবেলায় কতবার দেখেছি রাত জেগে সেলাই করতে করতে তার আঙ্গুলে সুই ঢুকে রক্ত বের হয়েছে। তারপরও সকাল হলে আবার কাজে যেতেন। বছর কয়েক আগে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। তারপর থেকে সংসারটা আরও কঠিন হয়ে পড়ে। মায়ের হাঁপানির ওষুধ, বাবার প্রেশারের ট্যাবলেট, ঘরের ভাড়া, বাজার সব মিলিয়ে মাসের শেষের আগেই টাকা পয়সা শেষ হয়ে যেত। আমি নিজে ধানমন্ডির একটা ছোট্ট টং দোকানে কাজ করতাম। সারা দিন চা বানাতে বানাতে হাতের চামড়া পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। তবু কখনো বুঝিনি আমাদের ঘরের ভাঙা খাটের নিচে এত টাকা লুকিয়ে আছে। মা মারা যাওয়ার পর যখন ওনার কাপড় গোছাচ্ছিলাম তখনই পাসবইটা পাই। হাত কাঁপছিল। বারবার হিসাব মেলাতে গিয়ে ভুল হচ্ছিল। 19,80,000 টাকা। আমাদের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। আমি ভেবেছিলাম বাবা সব জানেন, কিন্তু বাবা শুধু চুপচাপ বসে রইলেন। একটার পর একটা বিড়ি টানছিলেন। চোখ দুটো এমন ক্লান্ত লাগছিল যেন এক রাতেই 10 বছর বড় হয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, এই টাকা কোথা থেকে এলো? বাবা আমার দিকে তাকালেন না, শুধু নিচু গলায় বললেন, তোর মা তোর জন্য জমাইছে, তুই রাখ। আমি বিশ্বাস করিনি। পরদিন সকালে একাই ব্যাংকে গেলাম। স্টেটমেন্ট হাতে নিয়ে প্রথম লাইন পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল। প্রতি মাসে 20,000 টাকা, একটা মাসও বাদ নেই। 18 বছর ধরে, আমার জন্মের মাস থেকেই। প্রেরক আরমান কবির। আমি বাড়ি ফিরে কাগজগুলো টেবিলের উপরে ছুঁড়ে মারলাম। কে এই আরমান কবির? বাবা, জসিম মিয়া। নামটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, যেন বহু বছর ধরে ঘৃণা করে আসছেন মানুষটাকে। তারপর ধীরে ধীরে উঠে ভেতরের ঘরে গেলেন। পুরনো আলমারির নিচ থেকে একটা হলদিটে ছবি বের করলেন। ছবিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। দামি পাঞ্জাবি, পরিপাটি চেহারা, আত্মবিশ্বাসী হাসি, চোখে সেই ধরনের শান্ত ভাব যাদের জীবন কখনো টাকার জন্য থেমে থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, লোকটা দেখতে ঠিক আমার মতো। না, আমার মতো না, আমি যেন ওনারই ছোট সংস্করণ। আমার হাত কাঁপতে শুরু করলো। এর মানে কি? বাবা ধীরে ধীরে বসে পড়লেন। চোখ লাল হয়েছিল, কিন্তু কান্না করলেন না। শুধু ফিসফিস করে বললেন, আমি তোর আসল বাবা না। মুহূর্তের মধ্যে মনে হলো মেঝেটা পায়ের নিচ থেকে সরে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাথার ভেতর শুধু একটা শব্দ ঘুরছিল, আসল বাবা না। তারপর বাবা এমন একটা সত্য বললেন যেটা মা পুরো জীবন লুকিয়ে রেখেছিলেন। মা যখন খুব ছোট ছিলেন তখন ওই গার্মেন্টসেই কাজ করতেন। আরমান কবির তখন বড় ব্যবসায়ী। ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কাজের সূত্রে আসা যাওয়া ছিল। ভদ্র, শিক্ষিত, নরম গলায় কথা বলা মানুষ। সেই ধরনের পুরুষ যারা হাসতে হাসতে মানুষের জীবন শেষ করে দিতে পারে, অথচ মুখের অভিব্যক্তি পর্যন্ত বদলায় না। মা তখন পুরো ফ্যাক্টরির সবচেয়ে সুন্দর মেয়ে ছিলেন। আর তারপর আমি মায়ের পেটে চলে আসি। আরমান নাকি মাকে কথা দিয়েছিল বিয়ে করবে, ঢাকা শহরের বাইরে কোথাও একটা বাসা নেবে, নতুন জীবন শুরু করবে। কিন্তু তার আগেই সব জেনে যায় তার স্ত্রী। নাম রুবাইয়াত কবির। বাবার মুখে শুনলাম একদিন সে কয়েকজন লোক নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে মাকে সবার সামনে অপমান করেছিল। চুল ধরে টেনে মেঝেতে ফেলে দিয়েছিল। চিৎকার করে বলেছিল, বিবাহিত পুরুষের পেছনে ঘোড়া মেয়ে ছিলে। পরের দিনে মা চাকরি হারান।
তখন তিনি গর্ভবতী। চারপাশের মানুষ কটু কথা বলতে শুরু করে। এলাকার মহিলারা ফিসফিস করত, পুরুষেরা তাকিয়ে থাকতো অন্য চোখে। আর আমি তখনও জন্মাইনি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, আর উনি আরমান কবির কি করলো? বাবা হঠাৎ তিক্তভাবে হেসে উঠলেন। নিজের বইয়ের সামনে দাঁড়াইয়া কসম খাইছিল, আর কোনোদিন তোর মায়ের মুখ দেখব না। আমি চুপ করে গেলাম। বুকের ভেতর এমন ব্যথা হচ্ছিল যেন কেউ মুঠো করে ধরে আছে। মায়ের জন্য কষ্ট হচ্ছিল, আবার সে মানুষটার প্রতিও অদ্ভুত ঘৃণা হচ্ছিল, যে আমাকে পৃথিবীতে এনে একবারও ফিরে তাকায়নি। আমি ধীরে বললাম, তুমি সব জানতা? হ, টাকার কথাও তোর জন্মের দিন থেইকা। বাবা জানালেন, আরমান কবির প্রতি মাসেই টাকা পাঠাতো। মা খুব কমই নিজের জন্য সেই টাকা খরচ করতেন। আমি অসুস্থ হলে স্কুলে ভর্তি করাতে, বই কিনতে, ঈদের জামা দিতে শুধু তখনই একটু খরচ করতেন, বাকিটা জমাতেন, যেন কোনো কিছুর অপেক্ষায় ছিলেন। আমি মাথার ভেতর হিসাব করতে শুরু করলাম। প্রতি মাসে 20,000, 12 মাসে 2,40,000, 18 বছরে 43 লাখেরও বেশি। কিন্তু ব্যাংকে আছে মাত্র 19,80,000। বাকি টাকাগুলো কোথায় গেল? আমি তাকালাম বাবার দিকে। বাকি টাকা? বাবা উত্তর দিলেন না। আবার আলমারির কাছে গেলেন, একটা বাদামি খাম বের করে আমার সামনে রাখলেন। খামের ওপর মায়ের কাপা হাতের লেখা, তানিয়ার জন্য, একা পড়বি। আমি ধীরে ধীরে খাম খুললাম। ভেতরে একটা ভিজিটিং কার্ড, রাশেদ ওয়াহিদ, সিনিয়র পার্টনার, আর কার্ডের পেছনে মায়ের লেখা ছোট্ট একটা লাইন, তানিয়া, ওনারে খুঁজে বের কর। পুরো সত্যটা উনিই বলবে। জীবন তোকে অনেক ঠকাইছে, কিন্তু আমি যা করছি সব তোর ভালোর জন্য। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। মায়ের ঘরে ঢুকে সব খুঁজতে শুরু করলাম। পুরনো শাল, বারবার সেলাই করা ব্লাউজ, ভাঙা চশমা, অর্ধেক খালি ড্রয়ার, সব কিছুতে মায়ের গন্ধ লেগেছিল। হঠাৎ খাটের নিচে একটা পুরনো ফাইল পেলাম। খুলতেই থমকে গেলাম। পত্রিকার কাটিং, অনেকগুলো, সবগুলোই কবির গ্রুপ নিয়ে। পুরনো বিজনেস রিপোর্ট, ইন্টারভিউ, সংবাদ, হাসপাতাল প্রকল্প, বিল্ডিং ব্যবসা, ঋণ, শেয়ার বাজার, সব। আমার মা লাল কলম দিয়ে অনেক লাইনে দাগ টেনেছিলেন। পাশে ছোট ছোট নোট লিখে রেখেছিলেন। খুব হিসেবি, খুব বুদ্ধিমান, আর ভীষণ ঠান্ডা মাথার। 2019 ভুয়া মুনাফা, 2021 লোকসান লুকানো হয়েছে, 2024 ছেলের ভুল সিদ্ধান্তে 3টা প্রজেক্ট বন্ধ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। মা শুধু টাকা জমাছিলেন না, তিনি ওই পরিবারটার ওপর নজর রাখছিলেন 18 বছর ধরে। আমি ফোন বের করে সার্চ দিলাম, আরমান কবির, বাংলাদেশের বড় ব্যবসায়ী, হাসপাতাল, রিয়েল এস্টেট, ইম্পোর্ট ব্যবসা, শত কোটি টাকার মালিক। তারপর একটা পারিবারিক ছবি চোখে পড়ল। আরমান কবির দাঁড়িয়ে আছেন স্ত্রী রুবাইয়ার পাশে, গয়নায় ঢাকা নিখোঁজ এক মহিলা। তাদের পাশে দাঁড়িয়ে তাদের ছেলে লিয়ান কবির, 26 বছর বয়স। বিদেশে পড়াশোনা করেছে, বাবার কোম্পানির পরিচালক। হাতে এমন ঘড়ি যার দামে আমাদের পুরো বস্তি কিনে ফেলা যায়। আর আমি 18 বছরের একটা মেয়ে, সারাদিন চা বানাই, হাতে কড়া পড়ে গেছে। আর আমার মা, তিনি অর্ধেক জীবন কাটিয়েছেন চুপচাপ একটা পরিবারের পতন দেখার অপেক্ষায়। পরদিন সকালে আলমারি খুলে মায়ের কিনে দেওয়া সবচেয়ে ভালো কামিজটা পরলাম। গত ঈদে নিউ মার্কেটের সেল থেকে কিনেছিলেন। দরজার কাছে পৌঁছাতেই বাবা আমাকে ডাকলেন। আমি থামলাম। বাবা দরজার পাশে দাঁড়িয়েছিলেন, চোখ দুটো লাল, ক্লান্ত। আমি থেমে তাকাতেই তিনি নিচু গলায় বললেন, তোর মা মরার আগে কইছিল, তানিয়ারে থামাইস না, ও যেন সত্যটা শেষ পর্যন্ত দেখে। আমার বুকটা কেঁপে উঠল। কি সত্য? বাবা উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাবধানে যাইস। আমি আর কিছু না বলে বের হয়ে এলাম। রাশেদ ওয়াহিদের অফিস ছিল গুলশানে। জীবনে ওই এলাকায় খুব কম গেছি। উঁচু উঁচু কাচের বিল্ডিং, দামি গাড়ি, পারফিউমের গন্ধ, সব কিছুই আমার কাছে অন্য এক পৃথিবীর মতোই লাগছিল। রিসিপশনে গিয়ে কার্ডটা দেখাতেই মেয়েটা ভেতরে ফোন করলো। তারপর অবাক করে দিয়ে বলল,
স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। বড় অফিস, দেয়ালের দামি পেন্টিং, কাচের জানালার ওপাশে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। টেবিলের পেছনে বসে থাকা লোকটা চশমা খুলে আমার দিকে তাকালেন। তারপর খুব আস্তে বললেন, তুমি তানিয়া? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। লোকটার চোখে অদ্ভুত এক দৃষ্টি ছিল, যেন আমাকে বহু বছর ধরেই চেনেন। তিনি চেয়ার দেখিয়ে বললেন, বসো। আমি বসলাম না, সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি আমার মাকে চিনতেন? লোকটা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করলেন। ছবিটা দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। ছবিতে মা হাসছেন, খুব তরুণী, চোখে স্বপ্ন, আর তার পাশে দাঁড়িয়ে আরমান কবির। লোকটা ধীরে বললেন, তোমার মা আমার জীবনে দেখা সবচেয়ে বুদ্ধিমান নারী ছিলেন। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। তাহলে উনি কেন সারা জীবন কষ্ট করলেন? রাশেদ সাহেব তিক্তভাবে হাসলেন, কারণ উনি কাউকে বিশ্বাস করেছিলেন। আমি এবার বসে পড়লাম। লোকটা জানালেন, তিনি আগে কবির গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। সব কিছু নিজের চোখে দেখেছেন। আরমান কবির সত্যি মাকে ভালোবাসতেন, কমপক্ষে প্রথম দিকে। কিন্তু রুবায়েত কবির সব জানার পর পুরো পরিস্থিতি বদলে যায়। কারণ শুধু সম্পর্কের ব্যাপার ছিল না, মা তখন আরমানের একটা বড় গোপন তথ্য জেনে গিয়েছিলেন। আমি কপাল কুঁচকে বললাম, কী তথ্য? লোকটা আমার দিকে ঝুঁকে এলেন, খুব নিচু গলায় বললেন, কবির গ্রুপের অর্ধেক ব্যবসায় ভুয়া টাকার উপর দাঁড়িয়েছিল। আমার বুকের ভিতর ধক করে উঠল। রাশেদ সাহেব বললেন, বছরের পর বছর ব্যাংক ঋণ, মিথ্যা প্রজেক্ট আর ভুয়া হিসাব দেখিয়ে কোম্পানি চালানো হচ্ছিল। আরমান কবির বাইরে থেকে সফল ব্যবসায়ী, কিন্তু ভেতরে ভেতরে সাম্রাজ্যটা ফাঁপা। মানাকে ঘটনাক্রমে কিছু কাগজ দেখে ফেলেছিলেন। তারপর থেকে রুবাইয়াত ভয় পেতে শুরু করে, কারণ মা চাইলে সব ফাঁস করে দিতে পারতেন। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। তাই তারা মাকে চুপ করিয়ে দেয়? হ্যাঁ, কিন্তু তোমার মা চুপ থেকেও হারেননি। লোকটা এবার ড্রয়ার থেকে একটা ফাইল বের করলেন। ভেতরে অনেক কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, চুক্তিপত্র, পুরনো ইমেইলের কপি, আর কয়েকটা ছবিও ছিল। একটা ছবিতে দেখি মা দূর থেকে কবির গ্রুপের অফিসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তারিখ 5 বছর আগে। আমি ফিসফিস করে বললাম, মা এসব করতেন 18 বছর ধরে? আমার চোখ ভিজে উঠল। মা কখনো নিজের কষ্টের কথা বলেননি, কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ লড়ছিলেন। রাশেদ সাহেব বললেন, তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। কিসের জন্য? লোকটা উত্তর দেওয়ার আগেই থামলেন। তারপর ধীরে বললেন, প্রতিশোধের জন্য। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই রাশেদ সাহেবের ফোন বেজে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর আমার দিকে তাকালেন, চোখে অদ্ভুত ভয়। তানিয়া, তোমাকে এখনই এখান থেকে যেতে হবে। কেন? কারণ তারা জেনে গেছে তুমি আমার কাছে এসেছ। আমার বুক ধক করে উঠল। তার মানে? লোকটা উত্তর দেওয়ার আগেই অফিসের কাছের দরজা খুলে গেল। দুজন কালো পোশাকের লোক ভেতরে ঢুকল, আর তাদের পেছনে ধীরে ধীরে ভেতরে এলো একটা পরিচিত মুখ। আমি ফোনে যার ছবি দেখিয়েছিলাম, লিয়ান কবির, আমার সৎ ভাই। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, অবশেষে দেখা হলো তানিয়া। অফিসের ভেতরটা হঠাৎ অদ্ভুত নীরব হয়ে গেল। লিয়ান কবির ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। দামি পারফিউমের গন্ধ, পরিপাটি শার্ট, চোখে এমন এক ঠান্ডা দৃষ্টি যেন মানুষ না, হিসেব কষা কোনো যন্ত্র। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল। তোমাকে দেখতে ঠিক ছবির মতোই লাগছে। আমি কিছু বললাম না। রাশেদ সাহেব উঠে দাঁড়ালেন। লিয়ান, এটা অফিস, এখানে নাটক করার দরকার নেই। লিয়ান শান্ত গলায় বলল, আমি শুধু আমার পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে এসেছি। পরিবার শব্দটা শুনে আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি দাঁত চেপে বললাম, আমি তোমাদের কেউ না। সে এবার একটু হেসে ফেলল। রক্ত কিন্তু অন্য কথা বলে। আমার মাথার ভেতর আগুন জ্বলছিল।
আমি ব্যাগটা শক্ত করে ধরলাম। তোমাদের পরিবার আমার মায়ের জীবন নষ্ট করেছে। লিয়ানের চোখের হাসিটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার মা যা করেছে তার ফল তো তাকে পেতেই হতো। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি বললে? সে কাঁধ ঝাঁকালো। একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করলে সমস্যাও আসবে, এটা তো স্বাভাবিক। থাপ্পড়টা আমি কখন মারলাম নিজেও বুঝিনি। পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। লিয়ানের মুখ একদিকে ঘুরে গেল। তার পাশে দাঁড়ানো লোক দুটো সঙ্গে সঙ্গে এগিয়ে এলো, কিন্তু লিয়ান হাত তুলে তাদের থামিয়ে দিল। তারপর ধীরে ধীরে আবার আমার দিকে তাকালো। চোখ দুটো এবার সম্পূর্ণ বদলে গেছে, ঠান্ডা, বিপজ্জনক। সে নিচু গলায় বলল, তুমি ঠিক তোমার মায়ের মতোই আবেগী। আমি কাঁপছিলাম রাগে। রাশেদ সাহেব দ্রুত আমার সামনে এসে দাঁড়ালেন। তানিয়া, তুমি এখন বাসায় যাও। আমি নড়লাম না। আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, আমার মা কিসের প্রতিশোধ নিতে চেয়েছিলেন? লিয়ান এবার নিজেই উত্তর দিল, কারণ তোমার মা ভাবতেন আমার বাবা তাকে ঠকিয়েছে। ভাবতেন না, ঠকিয়েছে। সে এবার হেসে উঠল। তোমার মা কি তোমাকে বলেনি তিনি বাবার কাছ থেকে কি চেয়েছিলেন? আমি ভ্রুকুচকে তাকালাম। লিয়ান ধীরে ধীরে বলল, তিনি শুধু ভালোবাসা চাননি, তিনি টাকা চেয়েছিলেন, নাম চেয়েছিলেন, অবস্থান চেয়েছিলেন। আমি চিৎকার করে উঠলাম, মিথ্যে। রাশেদ সাহেব এবার কঠিন গলায় বললেন, যথেষ্ট হয়েছে লিয়ান। কিন্তু সে থামল না, বরং পকেট থেকে একটা খাম বের করল, আমার দিকে ছুঁড়ে দিল। সত্য জানতে চাইলে এটা পড়ো। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে একটা কাগজ, পুরনো মেডিকেল রিপোর্ট। আমার চোখ দ্রুত নিচে নেমে গেল। পেশেন্ট নেম শাহানা আক্তার, আমার মা। তার নিচে আরেকটা লাইন দেখে বুকটা হিম হয়ে গেল, প্রেগনেন্সি টার্মিনেন্ট আনসাকসেসফুলি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। লিয়ান ঠান্ডা গলায় বলল, তোমাকে পৃথিবীতে আনা হয়নি, তোমাকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কে কে করেছে? সে ধীরে উত্তর দিল, আমার মা। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। রাশেদ সাহেব চোখ বন্ধ করলেন, যেন বহুদিনের লুকোনো সত্য অবশেষে বেরিয়ে এসেছে। লিয়ান আবার বলল, কিন্তু মজার ব্যাপার কি জানো, বাবা এটা কখনো জানতেন না। আমার মাথা ঘুরছিল, চারপাশ ঝাপসা লাগছিল। তাহলে মা সব জানতেন? হ্যাঁ। আর আরমান কবির? লিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, বাবা তোমাদের ছেড়ে গিয়েছিলেন, কিন্তু পুরো সত্য কখনো জানতেন না। আমি দেয়াল ধরে দাঁড়ালাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা বদলে যাচ্ছে। ঠিক তখনই লিয়ান ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। খুব নিচু গলায় বলল, কিন্তু একটা সমস্যা হয়েছে তানিয়া। কি? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মা মারা যাওয়ার আগে এমন কিছু নিয়ে গেছেন যেটা আমাদের পুরো পরিবার শেষ করে দিতে পারে। আমার বুক ধক করে উঠল। কি জিনিস? লিয়ান এবার সরাসরি উত্তর দিল না, শুধু বলল, আর সেই কারণেই এখন থেকে তুমি নিরাপদ না। আমি কিছু বলার আগেই হঠাৎ অফিসের বাইরে চিৎকার শোনা গেল। তারপর ধাম, ভয়ঙ্কর একটা শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। রাশেদ সাহেব আতঙ্কিত চোখে দরজার দিকে তাকালেন। আর পরের মুহূর্তেই বাইরে থেকে কেউ চিৎকার করে উঠল, আগুন, আগুন লেগেছে। অফিসের বাইরে মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি শুরু হয়ে গেল। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, ধোঁয়ার গন্ধ ভেতর পর্যন্ত চলে এসেছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। রাশেদ সাহেব দ্রুত ড্রয়ার খুলে একটা ছোট কালো পেন ড্রাইভ বের করলেন, আমার হাতে গুজে দিয়ে ফিসফিস করে বললেন, এটা লুকিয়ে রাখো, কাউকে বিশ্বাস করবে না। আমি কিছু বুঝে ওঠার আগেই লিয়ান সেটা দেখে ফেলল। তার চোখ সরু হয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন মিস্টার রাশেদ। রাশেদ সাহেব এবার প্রথমবারের মতো কড়া গলায় বললেন, অনেক বছর তোমাদের জন্য কাজ করেছি। আর না। বাইরে আবার বিস্ফোরণের মতো শব্দ হলো। ধোঁয়া আরও ঘন হয়ে উঠেছে। লিয়ানের সঙ্গে আসা লোক দুটো দ্রুত ফোনে কথা বলতে শুরু করলো। তাদের মুখেও আতঙ্ক। আমি কাপা গলায় বললাম,
কি হচ্ছে এসব? লিয়ান এবার আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কেউ চায় না এই তথ্য বাইরে যাক। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কেউ মানে? সে উত্তর দিল না, বরং আমার হাতের দিকে তাকালো, যেখানে পেন ড্রাইভটা শক্ত করে ধরা। ওটা আমাকে দাও। আমি পিছিয়ে গেলাম। না। তার চোখ মুহূর্তেই বদলে গেল। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কত বড়। ঠিক তখনই পুরো অফিসের বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, শুধু জরুরি লাইটের লাল আলো জ্বলছে। মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছি। রাশেদ সাহেব আমার হাত চেপে ধরলেন। তানিয়া, আমার সঙ্গে আসো। তিনি আমাকে পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে গেলেন। করিডোর ধোঁয়ায় ভরে গেছে। মানুষ দৌড়াচ্ছে, কেউ কাশছে, কেউ ফোনে কাঁদছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে লিয়ানের গলা ভেসে এলো, তানিয়া, থামো। আমি ফিরে তাকাইনি, দৌড়াতে লাগলাম। 10তলা থেকে নিচে নামতে নামতে পা কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। 5তলায় পৌঁছাতে রাশিদ সাহেব হঠাৎ থেমে গেলেন। বুক চেপে ধরে দেয়ালে হেলে পড়লেন। স্যার, তার ঠোঁট কাঁপছিল। আমার সময় শেষ, কিন্তু তুমি থামবে না। আমি আতঙ্কে কাঁদতে শুরু করলাম। না, আপনি চলুন। তিনি কষ্ট করে মাথা নাড়লেন। তারপর কোটের ভেতর থেকে একটা চাবি বের করলেন। ধানমন্ডি, 32 নম্বর রোড, পুরনো বাড়ি। তোমার মা সেখানে কিছু রেখে গেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার হাত শক্ত করে ধরলেন। চোখে আতঙ্ক। কাউকে বিশ্বাস করো না। এমনকি হঠাৎ তার কথা থেমে গেল। চোখ স্থির হয়ে গেল। আমার হাতের ভেতরে মানুষটা নিস্তব্ধ হয়ে পড়লেন। আমি জমে গেলাম। চারপাশে আগুনের অ্যালার্ম বাজছে, আর আমি সিঁড়ির মাঝে মৃত এক মানুষকে জড়িয়ে বসে আছি। ঠিক তখনই ওপর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। লিয়ান। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। তার আগেই সিঁড়ির অন্য পাশের দরজা খুলে একজন আমাকে টেনে ভেতরে নিয়ে গেল। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম। লোকটা মুখ চেপে ধরল। চুপ, বাঁচতে চাইলে চুপ থাকো। কয়েক সেকেন্ড পর সে হাত ছড়ালো। আমি হাঁপাতে হাঁপাতেই তাকালাম, তারপর থমকে গেলাম। লোকটা পুলিশ ইউনিফর্ম পরা, কিন্তু চোখে অদ্ভুত তারা। সে নিচু গলায় বলল, আমি মাহির। তোমার মা মারা যাওয়ার আগে আমার কাছে এসেছিলেন। আমার বুক ধক করে উঠল। আপনি আমার মাকে চিনতেন? সে মাথা নাড়ল। আর উনি জানতেন একদিন তোমার জীবনও বিপদে পড়বে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মাহির দ্রুত দরজা ফাঁক করে বাইরে তাকালো। তারপর বলল, এখন কথা বলার সময় নেই। তারা আমাদের খুঁজছে। তারা কারা? সে আমার দিকে তাকালো। চোখ দুটো অস্বাভাবিক গম্ভীর। কবির পরিবার না, তাদের চেয়েও বড় কেউ। মাহির আমাকে বিল্ডিংয়ের পেছনের গলিপথ দিয়ে বের করে আনলো। রাত নেমে গেছে। চারপাশে সাইরেনের শব্দ। আগুনের লাল আলো আকাশে ছড়িয়ে আছে। আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে। মাহির দ্রুত হাঁটছিল। একটা কালো গাড়ির সামনে এসে দরজা খুলে বলল, ওঠো। আমি থেমে গেলাম। আমি আপনাকে বিশ্বাস করব কেন? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর পকেট থেকে একটা পুরনো ছবি বের করল। ছবিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মা, আর তার পাশে দাঁড়িয়ে এই মানুষটা। অনেক বছর আগের ছবি। মা হাসছেন। মাহির শান্ত গলায় বলল, তোমার মা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখতেন। আমি ধীরে ধীরে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর আমি আস্তে জিজ্ঞেস করলাম, মা আসলে কি লুকিয়ে গেছেন? মাহির স্টিয়ারিংয়ে চোখ রেখে বলল, কবির গ্রুপ শুধু ভুয়া ব্যবসা করেনি, তারা মানুষের জীবন নষ্ট করেছে। কিভাবে? হাসপাতালের নামে টাকা পাচার, ভুয়া নির্মাণ কাজ, নিম্নমানের ঔষধ আমদানি, কয়েকটা মৃত্যুর ঘটনাও চাপা দেওয়া হয়েছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আর মা এসব জানতেন? অনেক কিছু। আমি পেন ড্রাইভটার দিকে তাকালাম। হঠাৎ মনে হলো ছোট্ট জিনিসটার ভেতরে হয়তো কারো সাম্রাজ্য ধ্বংস করার ক্ষমতা আছে। মাহির আবার বলল, তোমার মা প্রথমে প্রতিশোধ নিতে চাননি। তিনি শুধু সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। তাহলে করেনি কেন? সে দীর্ঘশ্বাস ফেলল। কারণ তুমি ছিলে।
আমি চুপ করে গেলাম। মা সারা জীবন আমাকে বাঁচাতে গিয়ে চুপ ছিলেন। হঠাৎ মাহির রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে গালি দিল। ধুর, কি হয়েছে? একটা গাড়ি আমাদের ফলো করছে। আমার বুক ধক করে উঠল। পেছনে কালো একটা এসইউভি দ্রুত এগিয়ে আসছে। মাহির গাড়ির গতি বাড়িয়ে দিল। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। আমি ভয়ে সিট আঁকড়ে ধরলাম। ওরা কারা? মাহির দাঁত চেপে বলল, যদি আন্দাজ ঠিক হয় তাহলে আজ রাতটা খুব খারাপ হতে যাচ্ছে। এসইউভিটা আরো কাছে চলে এলো। হঠাৎ জানালা দিয়ে একটা কালো কিছু বের হলো। আমি বুঝতে কয়েক সেকেন্ড দেরি করলাম। বন্দুক, নিচু হও। মাহির চিৎকার করতেই ধাম। গাড়ির পেছনের কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি চিৎকার করে মাথা নিচু করলাম। আরেকটা গুলি, তারপর আরেকটা। মাহির গাড়ি ঘুরিয়ে একটা সরু রাস্তায় ঢুকে পড়ল। চাকা ঘষে আগুনের মতো শব্দ উঠল। আমার হাত কাঁপছিল। আমরা মরে যাব। মাহির হঠাৎ খুব শান্ত গলায় বলল, না, তুমি মরতে পারো না। কেন? সে এক সেকেন্ডের জন্য আমার দিকে তাকালো। তারপর বলল, কারণ তোমার কাছে শুধু প্রমাণ না, এমন একটা পরিচয় আছে যেটা জানাজানি হলে পুরো কবির পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি পরিচয়? মাহির উত্তর দিল না। ঠিক তখনই সামনে রাস্তার মাঝখানে একটা ট্রাক এসে দাঁড়ালো। মাহির ব্রেক চাপল। চাকার বিকট শব্দে পুরো গাড়ি কেঁপে উঠল। তারপর চারিদিক থেকে কয়েকজন মুখোশ পরা লোক আমাদের ঘিরে ফেলল। তাদের একজন ধীরে ধীরে বন্দুক তুলে আমার দিকে তাক করল আর ঠান্ডা গলায় বলল, পেন ড্রাইভটা দাও তানিয়া, না হলে আজ এখানেই শেষ। চারিদিক নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর আমার দ্রুত শ্বাস নেওয়ার আওয়াজ। মুখোশ পরা লোকটা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাহির খুব আস্তে বলল, দরজা খুলবে না। লোকটা আবার চিৎকার করল, পেন ড্রাইভটা দাও। আমি কাপা হাতে ব্যাগটা শক্ত করে ধরলাম। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে থামল, কালো রঙের। দরজা খুলে ধীরে ধীরে একজন নামল। আমি লোকটাকে দেখেই জমে গেলাম। আরমান কবির, আমার জন্মদাতা পিতা। তিনি আগের ছবিগুলোর চেয়ে অনেক বড় লাগছিলেন। চোখের নিচে কালি, চুলে পাকা রং, কিন্তু মুখটা ঠিক আগের মতোই। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। লোকগুলো সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো। আরমান আমার গাড়ির পাশে এসে দাঁড়ালেন। তারপর কাচের ওপাশ থেকে আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে অদ্ভুত এক কষ্ট ছিল। তিনি নিচু গলায় বললেন, তানিয়া, দরজা খোলো। আমার বুকের ভেতর আগুন জ্বলছিল। আমি চিৎকার করে উঠলাম, আপনি আমার মায়ের জীবন শেষ করেছেন। আরমান চোখ নামিয়ে ফেললেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমি জানি। জানেন? আমার গলা কাঁপছিল। আপনি জানতেন আমি আছি, তারপরও কোনোদিন আসেননি। তিনি ধীরে বললেন, আমাকে আসতে দেওয়া হয়নি। আমি তিক্তভাবে হেসে উঠলাম। এত বড় ব্যবসায়ী মানুষ নিজের সন্তানের কাছে আসতে পারেনি? আরমান এবার চোখ তুলে তাকালেন। তার চোখে প্রথমবার ভয় দেখলাম। তুমি যাদের শত্রু ভাবছ, তারা শুধু আমার পরিবার না। আমার বুক ধক করে উঠল। ঠিক একই কথা মাহিরও বলেছিল। আমি কাপা গলায় বললাম, এর মানে কি? আরমান চারপাশে তাকালেন, যেন কেউ শুনছে কিনা নিশ্চিত হতে চাইছেন। তারপর নিচু গলায় বললেন, কবির গ্রুপ বহু বছর ধরে কিছু মানুষের জন্য টাকা সাদা করত। রাজনীতি, বিদেশি চুক্তি, অস্ত্র, অনেক বড় খেলা। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আর মা এসব জেনে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি চোখ বন্ধ করলেন। আর সেই কারণেই আমি তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি হতবাক হয়ে গেলাম। কি? আমি যদি তোমাদের কাছে থাকতাম, ওরা তোমাদের বাঁচতে দিত না। আমার মাথায় যেন বজ্রপাত হলো। সারা জীবনে ঘৃণা, রাগ, কষ্ট সবকিছু একসঙ্গে ভেঙে পড়ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ির শব্দ এলো। সবাই ঘুরে তাকালো। আরমানের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। কালো এসইউভি থেকে নামলেন রুবাইয়াত কবির। দামি শাড়ি, হীরার গয়না, কিন্তু চোখ দুটো বরফের মতো ঠান্ডা। তিনি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ঠোঁট বাঁকালেন।
একদম মায়ের মতো হয়েছে। আমার হাত মুঠো হয়ে গেল। রুবাইয়াত শান্ত গলায় বললেন, তোমার মা খুব ভুল করেছিল তানিয়া, আশা করতে গিয়েছিল। আমি দাঁত চেপে বললাম, আপনি আমার মাকে মারতে চেয়েছিলেন। তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং ঠান্ডা হাসলেন। তবুও তো বেঁচে গিয়েছিলে। আমার পুরো শরীর কেঁপে উঠল। আরমান হঠাৎ চিৎকার করে উঠলেন, রুবাইয়াত, যথেষ্ট। তিনি ধীরে স্বামীর দিকে তাকালেন। না, আজ আর কিছু লুকানোর দরকার নেই। তারপর আমার দিকে ফিরে বললেন, তোমার মা শুধু প্রেমিকা ছিল না, সে একটা ভুল ছিল। আর ভুলকে আমি কখনো বাঁচতে দিই না। মাহির রাগের সামনে এগিয়ে এলো। আর একটা কথা বলবেন না। রুবাইয়াত এবার প্রথমবারের মতো মাহিরের দিকে তাকালেন। তারপর খুব আস্তে বললেন, পুলিশ অফিসার হয়ে এত বছর লুকিয়ে খেললে, শেষ পর্যন্ত কি পেলেন? মাহির থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম। রুবাইয়াত ঠান্ডা গলায় বললেন, তুমি কি ভেবেছিলে আমরা জানি না তুমি শাহানাকে সাহায্য করেছিলে? আমার বুক ধক করে উঠল। মাহির বিপদে। আর ঠিক তখনই ধাম, একটা গুলির শব্দে রাত কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠলাম। মাহির আমার সামনে দাঁড়িয়েছিল। তার বুকের মাঝখান দিয়ে রক্ত বের হতে শুরু করল। মাহির ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। আমার মাথা কাজ করছিল না। চারপাশে শুধু চিৎকার, দৌড়াদৌড়ি। আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে। আমি হাঁটু গেড়ে মাহিরের পাশে বসে পড়লাম। মাহির, মাহির। তার ঠোঁট কাঁপছিল। রক্তের শার্ট ভিজে গেছে। সে কষ্ট করে আমার হাত চেপে ধরল। পেন ড্রাইভ। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিছু হবে না আপনার। সে মাথা নাড়ল। তারপর কষ্ট করে ফিসফিস করে বলল, ওটার ভেতরে শুধু ফাইল না, একটা ভিডিও আছে। আমার বুক ধক করে উঠল। কিসের ভিডিও? সে চোখ বন্ধ করতে করতে বলল, তোমার মায়ের। আমার নিঃশ্বাস আটকে গেল। ঠিক তখনই রুবাইয়া চিৎকার করে উঠলেন, পেন ড্রাইভটা নিয়ে নাও। মুখোশ পরা লোকগুলো আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। আরমান হঠাৎ সামনে দাঁড়িয়ে গেলেন। কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। আমি হতভম্ব হয়ে তাকালাম। রুবাইয়া তীক্ষ্ণ হাসলেন। এখন মনে পড়ছে মেয়ে আছে। আরমান দাঁত চেপে বললেন, অনেক ভুল করেছি, কিন্তু আজ আর না। পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল। লোকগুলো দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে বুঝতে পারছে না। সেই সুযোগে মাহির কষ্ট করে আমার হাতের মুঠোয় একটা ছোট চাবি গুজে দিল, ধানমন্ডির বাড়ির বেসমেন্ট। তারপর তার হাত ধীরে নিস্তেজ হয়ে গেল। আমি জমে গেলাম। মাহির মারা গেছে আমার চোখের সামনে। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে টেনে তুলল। আরমান, দৌড়াও। তিনি আমাকে গাড়ির দিকে ঠেলে দিলেন। চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। কেউ চিৎকার করছে, কেউ বন্দুক তুলছে। হঠাৎ আরেকটা গুলির শব্দ হলো। আরমান থেমে গেলেন। আমি আতঙ্কে তাকালাম। তার কাঁধ থেকে রক্ত ঝরছে। রুবাইয়া ধীরে ধীরে বন্দুক নামালেন। তার মুখে কোনো অনুভূতি নেই, শুধু ঠান্ডা দৃষ্টি। তুমি সবসময় দুর্বল ছিলে আরমান। আমি শিউরে উঠলাম। একজন স্ত্রী নিজের স্বামীকে গুলি করল। আরমান কষ্ট করে আমার দিকে তাকালেন। তানিয়া, পালাও। আমি কাঁপছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে গাড়ির ভেতর ঠেলে দরজা বন্ধ করে দিলেন। ড্রাইভারের সিটে কেউ বসেছিল। আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। লিয়ান। সে দ্রুত গাড়ি স্টার্ট দিল। আমি চিৎকার করে উঠলাম, তুমি? সে রাস্তার দিকে তাকিয়ে বলল, যদি বাঁচতে চাও চুপচাপ বসে থাকো। গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে চলল। পেছনে গুলির শব্দ, চিৎকার আর আগুনের লাল আলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি আমাকে সাহায্য করছো কেন? লিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর নিচু গলায় বলল, কারণ আমি জানি আমার মা কী ধরনের মানুষ। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। সে স্টিয়ারিং শক্ত করে ধরল, চোখে চাপা রাগ। আর কারণ আমি চাই না তোমার পরিণতিও শাহানা আন্টির মতোই হোক। আমার বুক কেঁপে উঠল। প্রথমবার সে মায়ের নাম নিল সম্মান করে। হঠাৎ সে গাড়ি ঘুরিয়ে একটা অন্ধকার গলিতে ঢুকল। তারপর বলল, ধানমন্ডির বাড়িতে যাওয়ার আগে তোমার একটা সত্য জানা দরকার। আমি শুকনো গলায় বললাম, কি সত্য? লিয়ান এবার আমার দিকে তাকালো। চোখ দুটো ভয়ঙ্কর গম্ভীর। তুমি শুধু আরমান কবিরের মেয়ে না,
মানে? সে ধীরে ধীরে বলল, কবির গ্রুপের আসল মালিকানার অর্ধেক তোমার নামে। আমি কয়েক সেকেন্ড লিয়ানের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সে পাগলের মতো কথা বলছে। কি বললে? লিয়ান গভীর শ্বাস নিল। কবির গ্রুপ শুরু হয়েছিল তোমার নানার টাকায়। আমি হতবাক। আমার নানার? হ্যাঁ। শাহানান্টির বাবা ছিলেন ছোট ব্যবসায়ী। আরমান তখন কিছুই ছিল না। প্রথম ফ্যাক্টরি দাঁড় করানোর টাকা আসে তোমার নানার কাছ থেকে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। লিয়ান বলল, কিন্তু কোম্পানি বড় হওয়ার পর সব কাগজ বদলে ফেলা হয়। তোমার মায়ের পরিবারের নাম সরিয়ে দেওয়া হয়। মা এসব জানতেন? সব জানতেন। আমি চুপ করে গেলাম। মা তাহলে শুধু প্রতিশোধ না, নিজের অধিকারও ফেরত চাইছিলেন। গাড়ির ধানমন্ডির পুরনো একটা বাড়ির সামনে এসে থামল। বাড়িটা অন্ধকার। বহু বছর কেউ থাকেনি বোঝাই যায়। আমরা ভেতরে ঢুকলাম। ধুলোমাখা সিঁড়ি, ভাঙা আসবাব, পুরনো গন্ধ। লিয়ান নিচু গলায় বলল, বেসমেন্ট কোথায়? আমি মাহিরের দেওয়া চাবিটা বের করলাম। সিঁড়ির নিচে ছোট একটা লোহার দরজা ছিল। চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল। ভেতরে অন্ধকার ঘর। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম। তারপর যা দেখলাম তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দেয়াল জুড়ে ফাইল, ছবি, সংবাদ কাটিং, ব্যাংকের কাগজ, আর মাঝখানে একটা টেবিল। টেবিলের উপর লাল অক্ষরে লেখা, যদি আমার কিছু হয়। আমার হাত কাঁপছিল। আমি ধীরে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি, মায়ের হাতে লেখা। তানিয়া, তুই যখন এই চিঠি পড়বি, আমি হয়তো আর বেঁচে থাকব না। আমি জানি তুই আমাকে ঘৃণা করবি, কারণ আমি তোকে সত্যিটা বলিনি। কারণ আমি শুধু তোরে বাঁচাইতেই চেয়েছি। আরমান খারাপ মানুষ ছিল না, সে দুর্বল ছিল। কিন্তু রুবাইয়াত, সে ক্ষমতার জন্য সব করতে পারে। আমি অনেক বছর চুপ ছিলাম, কারণ তুই ছোট ছিলি। তারপর বুঝলাম, চুপ থাকলেও আমাদের বাঁচতে দিবে না। এ ঘরে যা আছে সব প্রকাশ করলে অনেক বড় বড় মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখিস, প্রতিশোধ মানুষকে শেষ করে দেয়। আমি শেষ হয়ে গেছি, তুই হোস না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। লিয়ান ধীরে বলল, আরেকটা খাম আছে। আমি তাকিয়ে দেখি টেবিলের নিচে ছোট্ট একটা লকার। চাবি দিয়ে খুলতেই একটা হার্ড ডিস্ক আর কয়েকটা আসল দলিল বেরিয়ে এলো। লিয়ান কাগজগুলো দেখে ফ্যাকাশে হয়ে গেল। ও মাই গড! কি হয়েছে? সে শুকনো গলায় বলল, এগুলো প্রমাণ করে কবির গ্রুপের অর্ধেক শেয়ার আইনগতভাবে তোমার মায়ের নামে ছিল। আমার বুক ধক করে উঠল। আর এখন? লিয়ান আমার দিকে তাকালো। এখন সেগুলো তোমার। ঠিক তখনই ওপরতলা থেকে শব্দ এলো, কারো পায়ের আওয়াজ। আমরা দুজনেই জমে গেলাম। তারপর ধীরে ধীরে কেউ নিচে নামতে শুরু করলো। আমি আতঙ্কে লিয়ানের হাত চেপে ধরলাম। অন্ধকার সিঁড়ির মাথায় একটা ছায়া দেখা গেল। তারপর পরিচিত গলা, তানিয়া। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। আরমান কবির, তিনি বেঁচে আছেন, কাঁধে ব্যান্ডেজ, মুখ ফ্যাকাশে। তিনি ধীরে নিচে নেমে এলেন। তারপর চারপাশে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লেন। শাহানা সত্যিই সব প্রস্তুত করে গিয়েছিল। আমার বুকের ভেতর আবার রাগ জমে উঠল। এখন কেন এসেছেন? তিনি কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর বললেন, সব শেষ করার জন্য। আমি তিক্ত গলায় বললাম, না, আপনি শুধু নিজেকে বাঁচাতে এসেছেন। তিনি মাথা নাড়লেন, না তানিয়া, আমি অনেক দেরি করে ফেলেছি। তারপর ধীরে ধীরে পকেট থেকে একটা ফোন বের করলেন। স্ক্রিনে একটা নিউজ লাইভ চলছিল। কবির গ্রুপের বিরুদ্ধে বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। আমার বুক ধক করে উঠল। আরমান বললেন, রুবাইয়াত সব দোষ আমার উপর চাপিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। লিয়ান দাঁত চেপে বলল, আমি জানতাম। আরমান ছেলের দিকে তাকালেন, চোখে ক্লান্তি। পুলিশ আসার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি কপাল কুঁচকে বললাম, কি সিদ্ধান্ত? তিনি আমার চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমরা কি সব প্রকাশ করব, নাকি চুপ থেকে বাঁচার চেষ্টা করব? ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। মায়ের কথা মনে পড়ছিল, প্রতিশোধ মানুষকে শেষ করে দেয়। আমি চোখ বন্ধ করলাম। তারপর ধীরে পেন ড্রাইভটা টেবিলের উপর রাখলাম।
সত্য লুকিয়ে রেখে কেউ কোনোদিন বাঁচেনি। আরমানের চোখ ভিজে উঠল। লিয়ান নিচু মাথায় দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। আর অনেক বছর ধরে লুকিয়ে থাকা সত্য অবশেষে দরজায় কড়া নাড়ল। সমাপ্ত।